প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পঞ্চম অধ্যায়ের পাঠ 3 ও 4 সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। এখানে কিছু মানুষ শিকার করছে, তারপর এই যে কৃষি কাজ করছে দলবদ্ধভাবে। এখানে তারা একটা গোষ্ঠীবদ্ধ জীবনে আছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে কোনো কিছুর বীজ সংগ্রহ করছে, এরকম একটা ছবি দেখাচ্ছে। এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু মানুষ গুহায় একত্রিত হয়ে বসবাস করছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা ছবিগুলো দেখলে, এভাবেই মূলত একটার পর একটা সময়ের আবর্তে মানুষ ধীরে ধীরে এক এক ধরনের জীবন ব্যবস্থায় অভ্যস্ত হয়েছে এবং ধীরে ধীরে সমাজ পরিবর্তিত হয়েছে এবং তারা গোষ্ঠীবদ্ধ জীবনে আবদ্ধ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সেই সমাজ বিকাশের বিভিন্ন স্তরগুলো সম্পর্কেই জানব। চলো আমরা সমাজ বিকাশের স্তরগুলো সম্পর্কে জেনে নিই। আমাদের আজকের পাঠ সমাজ বিকাশের বিভিন্ন স্তর। প্রিয় শিক্ষার্থীরা, এই আজকের পাঠে তোমরা যা জানতে পারবে তা হলো সমাজ বিকাশের বিভিন্ন স্তরের নাম বলতে পারবে, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, উদ্যান কৃষি ভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো বলতে পারবে এবং পশুপালন ভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে সমাজ বিকাশের স্তর। এই যে আমাদের সমাজ, আজকের যে সমাজ ব্যবস্থা তোমরা দেখছো, আমরা দেখছি, আসলে কি সমাজটা শুরুতে এরকম ছিল? সমাজটা কিন্তু শুরুতে এরকম ছিল না। সমাজের মানুষজন আগে যখন দলবদ্ধ জীবনযাপন করতো না, পশুপালন করতো, শিকার করে তারা খাদ্য সংগ্রহ করত, ধীরে ধীরে মানুষ আস্তে আস্তে সমাজটাকে দলবদ্ধভাবে জীবনে তারা আবদ্ধ হয়েছে এবং সমাজটাকে এগিয়ে নিয়ে গেছে। এই যে আমাদের সমাজ ক্রমাগত পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল সমাজ হওয়ার কারণে আজকের দিনে আমরা বাংলাদেশের যে সমাজকে দেখছি, আগের দিনের সমাজ কিন্তু এরকমটা ছিল না। আজকে সমাজ দীর্ঘকালের বিকাশ ধারার ফল। কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পুরনো সমাজ দ্রুত পরিবর্তিত হয়ে একালের আধুনিক সমাজে রূপ লাভ করেছে। মানুষের ধীরে ধীরে জ্ঞান বিজ্ঞানের বিকাশের ফলে সমাজ বিকশিত হয়েছে। ভবিষ্যতেও কিন্তু সমাজ আরও পরিবর্তন হবে, যেহেতু আমাদের সমাজটা পরিবর্তনশীল, সেহেতু ভবিষ্যতেও সমাজ পরিবর্তন হবে, এটা কখনোই থেমে থাকবে না। কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে 6টি ভাগে ভাগ করা যায়। এই যে একেবারে মানুষের বনে জঙ্গলে ঘুরে বেড়ানো জীবন থেকে, যাযাবর জীবন থেকে শুরু করে আজকের যে সমাজ, সেই সমাজকে 6টি ভাগে ভাগ করা যায়। চলো আমরা কি কি সেই ভাগগুলো সেটা দেখে নিই। প্রথম ভাগটি হচ্ছে, প্রথম সমাজ ব্যবস্থার স্তরটাই হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। দ্বিতীয় স্তর উদ্যান কৃষি ভিত্তিক সমাজ। তৃতীয় স্তর পশুপালন ভিত্তিক সমাজ। এরপর কৃষিভিত্তিক সমাজ, শিল্পভিত্তিক সমাজ এবং শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। এই যে বিভিন্ন স্তর অতিক্রম করে কিন্তু আজকে আমাদের এই যে শিল্প বিপ্লব পরবর্তী সমাজে এসে আমরা পৌঁছেছি। চলো আমরা এই সমাজগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথমে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের কথায় আসি। এই সমাজ ব্যবস্থায়, এই পর্যায়ে মানব জাতি যখন এই সময়টাতে ছিল, তখন শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ বলতে তখন মানুষ শিকার করে খাদ্য সংগ্রহ করত, অর্থাৎ শিকার করতে এবং ফলমূল অন্যান্য খাদ্যদ্রব্য তারা বন জঙ্গল থেকে সংগ্রহ করত। এই যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, এটাই হচ্ছে মূলত মানব সমাজের সবচাইতে আদিম রূপ। অর্থাৎ সমাজের সবচাইতে আদিম রূপ কোনটি? শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না, মানুষ তখন স্থায়ী কোনো ঘরবাড়িতে বসবাস করতো না, মানুষ গুহায় বা বন জঙ্গলে বসবাস করত।
প্রাকৃতিক সম্পদ ওই সময়টাতে প্রচুর ছিল, কিন্তু সম্পদের ব্যবহার তারা জানতো না। সেই কারণেই কিন্তু মূলত তারা শিকার করতো এবং ফলমূল সংগ্রহ করে গ্রহণ করত। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মানুষ গুহায় বসবাস করত। সেই সময়টাতে মানুষজন গুহায় বসবাস করত, দেখতে পাচ্ছ এখানে। প্রিয় শিক্ষার্থীরা, মানুষ শিকার করছে, শিকার করে খাবার সংগ্রহ করত এবং খাবারের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। অর্থাৎ মানুষ যাযাবর জীবনযাপন করত, কোনো নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে বসবাস করতো না। সেই সময়টাতে মানুষ শিকারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় খুঁজে বেড়াতো, ঘুরে বেড়াতো। ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। আদিম সমাজের প্রধান কাজ ছিল ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার করা। যখন শিকার মিলত তখন তারা খেত, আর যখন শিকার মিলত না তখন তারা উপোস করে থাকত। প্রিয় শিক্ষার্থীরা, মেয়েরা ফলমূল সংগ্রহ করত এবং পুরুষেরা শিকার করত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ শিকার করছে। এই যে শিকার করায় তারা যে হাতিয়ার ব্যবহার করত সেটা মূলত ছিল পাথর। সেই সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার, এবং এই কারণেই এই সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজ বলা হয়। অর্থাৎ এই যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজটা, এটাকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজ বলার কারণ হলো এই সময়টার মূল হাতিয়ারই ছিল পাথর। এই সমাজে উল্লেখযোগ্য আরও কিছু হাতিয়ার ছিল, সেগুলো হলো যেমন ধরো খাঁজ কাটা বল্লম, মাছ ধরার হারপুন এবং হাড়ের সুই। হাড়ের সুই, খাঁজ কাটা বল্লম এবং মাছ ধরার হারপুন দিয়ে তারা শিকার করত। শীত, রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ছাল ও লতাপাতা এবং পশুর শুকনো চামড়া ব্যবহার করত। এ সমাজের মানুষ কোনো শক্তিশালী সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। এই যে সমাজে যখন তারা যাযাবর জীবনযাপন করত, পশু শিকার করত এবং খাদ্য সংগ্রহ করত, এই সময়টাতে তারা কোনো শক্তিশালী সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। গোষ্ঠীর সবচেয়ে শক্তিশালী লোককে তারা দলপতি বানাতো, অর্থাৎ দলের নেতা বানাতো। গোষ্ঠীর যিনি সবচাইতে বেশি শক্তিশালী তাকে, এবং এই দলবদ্ধ হয়ে ঘুরে ঘুরে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় শিকার করতো এবং খাদ্য সংগ্রহ করে বেড়াতো। এগুলোই ছিল মূলত শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই সমাজের বৈশিষ্ট্যগুলো বলতে পারবে এবং এই সমাজের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে পারবে। যখন তোমাদের সিকিউ কোশ্চেন আসে তখন যে কোনো একটা হিন্ট দিয়ে দেয়, উদ্দীপকে যখন বৈশিষ্ট্যগুলোর কথা বলবে যে এই বৈশিষ্ট্যগুলো আছে, তোমরা চিহ্নিত করো যে এটি কোন সমাজ, তোমরা সহজেই ধরে নিতে পারবে যে সমাজ বিকাশের কোন স্তরটার কথা বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা উদ্যান কৃষিভিত্তিক সমাজের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। এই উদ্যান কৃষিভিত্তিক সমাজের মানুষ খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। সেটা কিভাবে? সেটা এরকম যে দেখো, তোমরা শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে দেখলে যে মানুষ খাদ্য সংগ্রহ করত এবং পশু শিকার করত, তারপর তারা আহার করত। কিন্তু উদ্যান কৃষিভিত্তিক সমাজে এসে মানুষ, তারা যে জায়গাটাতে বসবাস করত আঙিনাটায়, সেই আঙিনায় তারা বীজ বপন করে সেখান থেকে ফসল উৎপাদন করতে শেখে। দেখো তোমরা, প্রিয় শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞানীরা বলেন মেয়েরাই মূলত কৃষিকাজের উদ্ভাবন করে। আদিম সমাজে পুরুষেরা যেত শিকারের সন্ধানে এবং মেয়েরা যেত ফলমূল আহরণের কাজে। অর্থাৎ খাদ্য সংস্থানের জন্য, তারা খাদ্য সংগ্রহ করার জন্য মেয়েরা যেত ফলমূল আহরণে, আর পুরুষরা শিকার করতে যেত। ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসতো বুনো গম, বার্লি, মেটে আলু, কচুর মূল, কন্দ, এ ধরনের বিভিন্ন সবজি বা ফলমূল। আস্তানার আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়তো, তা থেকে গজিয়ে উঠতো চারা গাছ। অর্থাৎ তারা যখন এই ফলগুলো খেত, খাওয়ার পর যখন এই
জিনিসগুলো খাওয়ার পর যখন সেটার বিচিটা পড়ে থাকতো, সেখান থেকে চারা গাছ গজিয়ে উঠত। চারা গাছে পরে দেখা যেত যে শীষ বা দানা বেঁধেছে, শীষ হচ্ছে, দানা হচ্ছে, অর্থাৎ গাছটা বেড়ে উঠেছে। এ ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাবার উপযোগী শস্য পাওয়ার ধারণার সৃষ্টি হয়। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখলে যে যখন তারা খাবারটা খেলো সেখান থেকে বীজ পড়ে থাকলো, বীজ থেকে চারা উৎপন্ন হলো, সেখান থেকে আবার তারা শস্য পেল। সেই ধারণাটি থেকে তারা বুঝতে পারলো, তারা অনুভব করলো যে আমরা যদি বীজ ছিটিয়ে চারা উৎপাদন করি তখন সেখান থেকে আমরা খাদ্য পাবো। এই থেকেই মূলত নারীরা বুঝতে পারলো এভাবে, এবং তখন থেকেই মূলত নারীরা তারা যে জায়গাটাতে থাকতো তার আঙিনার আশেপাশে এরকম বীজ ছিটিয়ে, বীজ বুনে চারা গাছ উৎপন্ন করলো এবং খাবারের সংস্থান করলো। এ কারণেই বলা হচ্ছে যে কৃষিকাজ এসেছে নারীর হাত দিয়ে, অর্থাৎ মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে। দেখো, মেয়েরা মূলত কৃষিকাজের উদ্ভাবনটা করে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে কৃষিকাজের উদ্ভাবন হলো, এই কৃষিকাজের এই পর্যায়টাকে বলা হতো উদ্যান চাষ। অর্থাৎ তখনও কৃষিটা একেবারে কৃষি পর্যায়ে, যে খুব ব্যাপক পর্যায়ে শুরু হয়নি। যেখানে তারা থাকতো তার আঙিনায় বীজ পুঁতে যা কিছু উৎপন্ন হতো তাই তারা খেত। সে কারণে এটাকে বলা হচ্ছে উদ্যান চাষ। এক্ষেত্রে প্রথম মেয়েরা তাদের বসবাসের আশেপাশে যে পতিত জায়গাগুলো, সেখানে লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটত। তবে এই সময়টাতে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত ফসল তারা উৎপাদন করতো না। অর্থাৎ যেটুকু প্রয়োজন সেটুকুই তারা উৎপাদন করত। এই যে একটু আগে বললাম যে কৃষিটাকে ব্যাপকভাবে তখনও তারা নেয়নি, এই পর্যায়টাকেই বলা হচ্ছে উদ্যান চাষ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সমাজ বিকাশের পরবর্তী ধাপ পশুপালন ভিত্তিক সমাজ সম্পর্কে জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, আরেকটি ছবি দেখতে পাচ্ছ। এখানে ছবিতে একটি মানুষ কুকুরকে খাবার দিচ্ছে, অর্থাৎ কুকুরকে তার সঙ্গী হিসাবেই রেখেছে। দেখতে পাচ্ছ এখানে পশু পাখি এনে তারা নিজেরা যে জায়গাটাতে থাকে সেই আস্তানার কাছে বেঁধে রেখেছে। এই সময়টাতে মূলত মানুষ বন্য পশুকে পোষ মানায়। প্রিয় শিক্ষার্থীরা, সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলে সমাজ আরও বেশি এগিয়ে যায়। এই সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। অর্থাৎ খাদ্য সংগ্রহ তো করতোই, সেটার পাশাপাশি দেখতে পেলে তোমরা যে প্রথমে শিকার করতো, তারপর তারা উদ্যান চাষ শুরু করে, এবং যখন খাদ্য সংগ্রহটা তারা করতে শুরু করলো উদ্যান চাষের মাধ্যমে, এর পাশাপাশি তারা পশুপালন শুরু করে। শিকারী মানুষ যারা শিকার করত তারা মূলত প্রথমে কুকুরকে পোষ মানায়। এই কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে তারা পরিণত করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে কুকুর খুবই বিশ্বস্ত প্রাণী। এই বিশ্বস্ত প্রাণী কুকুর প্রহরী ও শিকারের সঙ্গী হিসাবে তখনের সময়ে মানুষকে সাহায্য করত। অর্থাৎ মানুষজন যখন খোলা আকাশের নিচে দিন যাপন করতো, তখনও তারা ঘরবাড়ি তৈরি করেনি। ওই সময়টাতে কুকুর তাদেরকে পাহারা দিত, এবং শিকারে যখন মানুষ যেত তখন কুকুর তাদের সঙ্গী হতো। অনেক সময় বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়ত। যখন তারা শিকারে যেত এই পশুগুলো তাদের হাতে ধরা পড়ত, সেগুলোকে তারা ধরে এনে বেঁধে রাখত। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে কিছু পশু তারা বেঁধে রেখেছে। এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। অর্থাৎ শস্য উৎপাদন তো তারা করত উদ্যান চাষের মাধ্যমে, তাছাড়াও যে জীবন্ত খাদ্য ভাণ্ডারের দরকার ছিল সেগুলো ছিল এই পশুগুলো। শিকার না মিললে এগুলোকে বধ করে আহার করত। অর্থাৎ যখন তাদের শিকার তারা পেত না, তখন তারা যে পশুগুলো তাদের সংগ্রহে আছে সেগুলোকে বধ করে আহার করত। মানুষ ক্রমে বুঝতে পারে যে গরু, ছাগল, ভেড়াকে না মেরে এগুলোকে যদি বাঁচিয়ে রাখা যায় তখন তারা বেশি লাভবান হবে। এই ব্যাপারটা তারা বুঝতে পারল।
যেমন প্রতিদিন দুধ পাবে, বছর বছর বাচ্চা পাবে, এই পশুগুলো থেকে আরও বাচ্চা হবে, চামড়া ও পশমে বিভিন্ন পশমকে যে চামড়া হবে সেটা এবং এই পশুর পশমকে তারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে। এই কারণেই তারা এই পশুগুলোকে পালন করতে শুরু করে। মূলত পশুর জন্য তারা তৃণভূমির খোঁজে ঘুরে বেড়াতো, অর্থাৎ পশুকে যে বাঁচিয়ে রাখতে হলে ঘাস খাইয়ে তৃণ খাইয়ে বাঁচিয়ে রাখতে হবে, সেজন্য তারা তৃণভূমির খোঁজ করত। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে মানুষ একটা দুটো করে পশু পালন করতে শুরু করলো, প্রথমে তারা কি করলো, পশু পোষ মানালো বা সংগ্রহ করে শিকার করে এনে বেঁধে রাখলো। তারপর যখন তারা বুঝতে পারলো যে এটা আসলে পালন করলেই বেশি লাভজনক, তখন তারা সেটাকে পালন করতে শুরু করলো। এভাবেই মূলত পশুপালন সমাজ এগিয়ে যায়, অর্থাৎ মানুষের সম্পদে পরিণত হয় এই পশুগুলো। প্রিয় শিক্ষার্থীরা, এই সমাজে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই সমাজে মুদ্রা তখনও প্রচলিত হয়নি। অর্থাৎ এখন যে তোমরা মুদ্রা দেখছো, যে মুদ্রা দিয়ে আমরা যে কোনো জিনিস কিনি, এই মুদ্রাটা তখনও প্রচলন হয়নি। তবে এই সমাজে বিনিময় প্রথার উদ্ভব ঘটে। সেটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, একজনের একটা জিনিস আছে, সেটা দিয়ে আরেকজনের কাছ থেকে অন্য একটা জিনিস নিয়ে নিল। তার কাছে যেটা আসছে তাকে সেটা দিয়ে অপরপক্ষে যে ব্যক্তিটি ওনার কাছে যা আছে সেটা সে নিয়ে নিচ্ছে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ছবি। দেখো এখানে কিছু শস্য দানা, একজন তার শস্য দানাগুলো এক ব্যক্তিকে দিচ্ছে এবং তার কাছ থেকে একটি মাছ নিচ্ছে। অর্থাৎ এই যে বিনিময় করছে, দুটো জিনিসের মধ্যে বিনিময়, তখনও মুদ্রা ব্যবস্থা হয়নি। এই যে দেখো এখানেও কিছু সবজির বিনিময়ে অন্য কিছু সবজি হয়তো নিচ্ছে, দেখা যাচ্ছে এরকম। এটাকেই বলে মূলত বিনিময় প্রথা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বিনিময় প্রথাটার আবিষ্কার হয় বা উদ্ভব হয় কোন সমাজে? অবশ্যই তোমরা বলতে পারবে, পশুপালন সমাজে। একজনের পশুর সঙ্গে অন্যজনের পশু কিংবা অন্য কিছু বদল করা হতো এই সময়টাতে। তবে আদিম সমাজের মতো এই সমাজের মানুষও যাযাবর জীবনযাপন করত। এই পশুপালন সমাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিনিময় প্রথা, এবং অপরটি হচ্ছে এই সময়টাতে যদিও পশুপালন করতে শিখেছে মানুষ, বিনিময় প্রথার উদ্ভব হয়েছে, তারপরও কিন্তু মানুষ স্থায়ীভাবে একটা জায়গায় বসবাস করতে শেখেনি। তখনও পর্যন্ত তারা যাযাবর জীবনযাপন করতো, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো। প্রিয় শিক্ষার্থীরা, চলো এতক্ষণ যে আমরা পাঠটি আলোচনা করলাম সেটি এখন মূল্যায়ন করি। 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, সমাজ বিকাশের স্তর কয়টি ও কী কী? প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমরা অবশ্যই বলতে পারবে সমাজ বিকাশের স্তর 6টি, এবং কী কী সেটাও তোমরা নিশ্চয়ই বলতে পারবে। প্রথম স্তরটি হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, দ্বিতীয় হচ্ছে উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, তৃতীয় পশুপালন সমাজ, চতুর্থ কৃষি ভিত্তিক সমাজ, পঞ্চম হচ্ছে শিল্প ভিত্তিক সমাজ, এবং ষষ্ঠ ধাপটি হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সকলে উত্তরটি করতে পারবে। 2 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, কোন স্তরের মানুষ বিনিময় প্রথা আবিষ্কার করে? একটু আগে বললাম বিনিময় প্রথা আবিষ্কার করে পশুপালন ভিত্তিক সমাজের মানুষ। প্রিয় শিক্ষার্থীরা, 3 নং প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, কোন স্তরে মানুষ বন্য পশুকে পোষ মানানো শুরু করে? বন্য পশুকে পোষ মানানো শুরু করে পশুপালন ভিত্তিক সমাজে। এটির উত্তরও তোমরা ইতিমধ্যে জেনেছ। 4 নম্বর প্রশ্নটি হলো, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ এর বৈশিষ্ট্য বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই উদ্যান কৃষি ভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারবে। এই সমাজে মেয়েরা মূলত চাষাবাদের সূচনা করে, উদ্যান কৃষির সূচনা করে, এবং তারা লম্বা কাঠি বা পশু শিং দিয়ে মাটিতে চিরে বীজ বপন করত, এবং যে ফসল উৎপন্ন হতো সেটা তারা কাটতো কীভাবে? পশুর চোয়ালের হাড় দিয়ে। এবং তারা কী ধরনের খাদ্য সংগ্রহ করত, আস্তানার আশেপাশে কীভাবে তারা খাদ্য সংগ্রহ করে সেগুলোকে পরবর্তীতে তারা কীভাবে কৃষিতে রূপান্তর করলো, এই বিষয়গুলো তোমরা অবশ্যই বলতে পারবে। এই বীজ বুনে কীভাবে কৃষি কাজের সূচনা হলো, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই বর্ণনা করতে পারবে।
প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। নারীরা হাল চাষ করছে, চাষাবাদের জন্য জমি প্রস্তুত করছে, অর্থাৎ এই জমিতে ফসল বপনের জন্য, ফসল বোনার জন্য জমিটিকে প্রস্তুত করছে। চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই, বক্তব্যটি মূল্যায়ন করো। অর্থাৎ এই যে উদ্যান কৃষিভিত্তিক সমাজ, এই সমাজের উদ্ভাবক মূলত মেয়েরাই, এই বক্তব্যটি তোমরা মূল্যায়ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সকলেই বাড়ির কাজটি যথাযথভাবে করবে এবং তোমাদের স্কুল খোলার পর আমাকে অবশ্যই বাড়ির কাজটি দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সকলকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে আরেকটি ক্লাস নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।